গুলি ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র: হ্যাঁ, সত্যি অবিশ্বাস্য অঘটন। ঘনাদা রাজি। কষ্টে সৃষ্টে অনেক সাধাসাধির পর নয়, রাজি এক কথায়। মুখ থেকে কথাটা পড়বা মাত্র ঘাড় নেড়ে সম্মতি দিয়েছেন ঘনাদা। আর সেইটেই অবিশ্বাস্য অঘটন। সত্যি কথা বলতে গেলে এরকম অঘটনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের সব প্যাঁচ তাই কেটে গেছে, সব চাল বানচাল, সব বুদ্ধি গুলিয়ে গিয়ে আমরা একেবারে হতবুদ্ধি। তা হতবুদ্ধি হওয়া আর আশ্চর্য কী? আমরা আটঘাট বেঁধে কিস্তিমাতের জন্য যেভাবে সব ঘুঁটি সাজিয়েছিলাম, ঘনাদা একটি চালে তা ভেস্তে দিয়েছেন। ঘনাদা রাজি হবেন না কিছুতেই, এই নিশ্চিত বিশ্বাসের ওপরই আমাদের সব চাল ছকে রাখা ছিল। তিনি অস্থির হয়ে উঠবেন আমাদের বায়না এড়াবার জন্য, আর আমরা তার নিজের হামবড়াইয়ের প্যাঁচেই তাঁকে আষ্টে পৃষ্ঠে বেঁধে জব্দ করব, এই ছিল মতলব। সেই মতলবেই সবাই মিলে সেদিন একেবারে চোখে মুখে যেন আগুনের হলকা নিয়েই ন্যাড়া সিঁড়ি বেয়ে উঠে টঙের ঘরে ঢুকেছিলাম। না, এ অপমান আর সহ্য করা যায় না। এর একটা বিহিত না করলেই নয়। আমাদের একেবারে জাত তুলে যাতা বলা। ঘনাদা কি একেবারে নির্বিকার নির্লিপ্ত? না, তা ঠিক নয়। চোয়ালের হাড় ঠেলা কুরুল মার্কা মুখে ভাবান্তর কিছু অবশ্য দেখা যায়নি, কিন্তু গড়গড়ায় টান দেওয়ার মাত্রাটা বেশ একটু বেড়ে যাওয়াতে আশ্বস্ত হয়েছি। ওষুধটা প্রথম দাগ পড়তেই কাজ হচ্ছে বোঝা গিয়েছে। হুঁকোয় ঘন ঘন টান দেওয়াটা তার হুঁশিয়ারিরই লক্ষণ। আমরা কোন দিক দিয়ে কীরকম হানা দিতে যাচ্ছি তা আঁচ করে তার মওড়া নেবার ফিকিরই তিনি ভাবছেন নিশ্চয়। খুশি হয়ে আমরা আমাদের পরের চাল এবার চেলেছি। কোন হাটে যে ছুঁচ বেচতে এসেছে বাছাধন এখনও জানে না। নাক বেঁকিয়ে বলেছে এবার শিশির। থোঁতা মুখ কেমন করে ভোঁতা করতে হয় এবার দেখাচ্ছি। গৌর দাঁতে দাঁত ঘষে বলেছে। এরপর শিবু আমাদের সাজানো ছক মাফিক একটু উল্টো সুর ধরেছে। কিন্তু এই তুচ্ছ ব্যাপার নিয়ে ঘনাদাকে জ্বালাতন করা কি ঠিক হচ্ছে? তুচ্ছ ব্যাপার? আমি ক্ষেপে উঠেছি শিবুর ওপর। আমরা বন্দুক ধরতেই জানি না বলে টিটকিরি দেওয়াটা তুচ্ছ ব্যাপার হলো? বেশ তুচ্ছ ব্যাপারই সই। গৌর শিবুর কথাটায় পেঁচিয়ে ধরে বলেছে, কত যে তুচ্ছ ঘনাদা তাই শুধু দেখিয়ে দেবেন। ডান হাতটাও লাগাতে হবে না ওকে, বাঁ হাতেই বুলসাই ৯৯ বার। ঘনাদার নীরব সম্মতিটা যেন পেয়েই গেছি। এমনই উৎসাহে সবাই এবার ব্যাপারটা নিয়ে মেতে উঠেছি। ঘনাদাকে তো আর চেনে না, শিশির শুরু করেছে। ওকে নিয়ে আজ বিকেলে হাজির হলে সেই রকম টিটকিরিই নিশ্চয় দেবে। বলবে কি, বন্দুক ছোড়ার শখ এখনও মেটেনি বুঝি? বুকে হাতে এমব্রোকেশন মালিশ করে আবার তাই এসেছ? সঙ্গে মূর্তিমানটি আবার কে? উনি মানে উনি? আমরা যেন আমতামতা করে বলবো। আমি এবার কল্পনার সুতো ছেড়েছি। উনি একটু চেষ্টা করে দেখতে চাইছেন। চেষ্টা শুনেই ভুরু দুটো কোঁচকাবে নিশ্চয়ই, আর সেই সঙ্গে টিপ্পনি শোনা যাবে। চেষ্টা করবেন উনি? বন্দুকটা তুলতে পারবেন তো? ঘনাদা তারপর অতি কষ্টেই যেন বন্দুকটা তুলবেন। এবার খেই ধরেছে গৌর। তারপর ডান কাঁধ না বাঁ কাঁধে লাগাবেন ঠিক করতে না পেরে শুধু হাতে ধরেই ঘোড়াটা টিপে বসবেন। তারপরে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। শিবুও যেন আর মেতে না উঠে পারেনি। নিশানার মাঝখানের লাল আলোর ডুমটাই ফটাস। বন্দুকওয়ালার চোখ কি ছানা বড়া? আমি নিজেই জিজ্ঞাসা করে তার জবাব দিয়েছি, এখনও নয়। হঠাৎ বেটপকা গুলিটি লেগে গিয়েছে ভেবে সে বদমেজাজে একটু ঠোঁট বাঁকিয়েই বলবে, কি আরও ছোড়ার শখ আছে নাকি? কি বলবেন তাতে ঘনাদা? ঘনাদা কেন, আমরাই যা বলবার বলবো। শিশির এবার দোহার দিয়েছে। মুখখানা কাঁচুমাচু করে বলবো, তা একটু আছে। বেশ, ছুঁড়েই দেখো তাহলে। বন্দুকওয়ালা এবার দাঁত খিচিয়েই বলবে নিশ্চয়। তাতে আমরা যেন আরও ভড়কে গিয়ে ভয়ে ভয়ে বলবো, কিন্তু নিশানার মাঝখানে আর একটা লাল আলোর ডুম দিলে হয় না? আবার লাল বাল্ব? লোকটার মুখটা যা তখন হবে। রীতিমতো চিরবিড়িয়ে উঠে বলবে, লাল বাল্বের বুলসাই আবার দাগবার আশা আছে নাকি? থাক থাক, খুব কেরামতি হয়েছে। আর দুটো গুলি পাওনা আছে, এমনি ছুঁড়ে দিয়ে বিদায় হও। কিন্তু এখনকার চাঁদমারির যা নিয়ম, আমরা সবিনয়ে বলবো, সেটা মানা উচিত নয় কি? ও নিয়ম দেখাতে এসেছে? আমাদের চিবিয়ে খাবার মতো গলায় বলবে বন্দুকওয়ালা, বেশ, বুলসাইয়ের লাল বাল্বই লাগিয়ে দিচ্ছি। দেখি নিশানাদারির দৌড়, দেখি কটা বাল্ব ফাটে। বুলসাইয়ের লাল আলোর ডুম কিন্তু ফাটবে, একটা দুটো নয়, পর পর ৫টা ১০টা ১৫টা। শেষকালে লাল আলোর বাল্বই হবে বাড়ন্ত। বন্দুকওয়ালার মুখখানা তখন কি হবে? কেলে হাঁড়ি না জ্বালা? আর চোখ দুটো নেহাত কোটরে কুলোবে না বলেই
ছানা বড়ার বদলে মালপো হতে পারবে না। ওহ, কি শিক্ষাটাই হবে। কল্পনার শেষ দিকের তুলিটা চারজনে মিলেই চালিয়ে এসে এবার ঘনাদার দিকে যেন আকুলভাবে ফিরেছি। আপনাকে কিন্তু আজ যেতেই হবে ঘনাদা। বন্দুকওয়ালার নাকটা একেবারে ওর ওই নকল চাঁদমারির মাটিতেই ঘষে দিয়ে আসবো। এক্সিবিশনে বিকেল 4টে থেকে লোক জমতে শুরু হয়। সন্ধে 6টা নাগাদ পুরস্কারের লোভে চাঁদমারি মানে শুটিং গ্যালারি জমজমাট হয়ে ওঠে। ঠিক সেই মোক্ষম সময়টিতে আপনাকে নিয়ে গিয়ে হাজির হব। আজ 7টায় এক্সিবিশনের চাঁদমারিতে বাহাদুর কা খেল হবে বলে লাউডস্পিকারে ঘোষণার ব্যবস্থাও আমরা করে এসেছি। আহ, ছবিটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। চাঁদমারির সামনে লোকে লোকারণ্য। বন্দুকওয়ালা হতভাগা চিপটেন কেটে কেটে সকলকে অপমান করে তাল ঠুকছে। কই, সব ঠুঁটো হয়ে দাঁড়িয়ে কেন? কার কত মুরদ বন্দুকটা ছুঁড়ে দেখিয়ে যাক। ঠিক সেই সময়ে আপনাকে নিয়ে ঢুকব। বন্দুকওয়ালা তো টিটকিরি দেবেই। অন্য সবাইরাও নিশ্চয়ই ভাববে, এ তালেবরটি আবার কে? তালেবরটি যে কে তা ভালো করে বুঝিয়ে ওই মেলা ভর্তি লোকের মাঝখানে নাকখত খাইয়ে সব টিটকিরির শোধ আজ নিতেই হবে। আপনি তৈরি থাকবেন ঘনাদা, ঠিক কাঁটায় কাঁটায় 6টায়। আমরা সব কথা যেন পাকা করে উঠবার উপক্রম করেছি। আসল খেলা এইবারই শুরু হবার কথা। ঘনাদা কেমন করে এ দায় থেকে পিছলে বার হবার চেষ্টা করেন সেই মজা দেখাই আমাদের মতলব। গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে ঘনাদার আচ্ছা বলে একটু টান দেওয়াই সেই আশাতেই ফিরে তাকিয়েছি। কিন্তু এ কী বলছেন ঘনাদা? প্রশ্নটা একটু বেয়ারা নয় কি? ঘনাদা অত্যন্ত সরলভাবে জিজ্ঞাসা করেছেন, বন্দুকটা কি বলতো? গান না রাইফেল? বন্দুকটা। আমরা একটু বুঝি থতমত খেয়েছি। তারপর গৌরী প্রথম সামলে উঠে বলেছে, বন্দুকটা রাইফেল। ভালো ভালো। ঘনাদা যেন খুশি হয়েছেন, আর আমরা বেশ ভাবিত হয়ে উঠেছি। লক্ষণটাও ভালো নয়। ঘনাদার কি এখন বন্দুকের খবর নিয়ে মাথা ঘামাবার সময়? দায় এড়াবার জন্য এখনই তো তার আঁকু পাঁকু শুরু হয়ে যাওয়া উচিত। রাইফেলের খোঁজ নেওয়াটা ঘনাদার সেই ভরকানিরই হয়তো একটা লক্ষণ ভেবে মনকে অবশ্য প্রবোধ দিয়েছি। তারপরের প্রশ্নে সেই আশায় একটু হাওয়াও লেগেছে। আচ্ছা, ঘনাদা গড়গড়ায় দুটো টান দিয়ে জিজ্ঞাসা করেছেন, তোমাদের ওই খেলার চাঁদমারির মালিকের নামটা কি তা জানো নাকি? তার জানি না। এবার আমাদের জবাব দিতে দেরি হয়নি। সকালে সবাই মিলে ঠিক করে নামটা চটপট বলে দিয়েছি। নাম হলো অটো কালেদ। অটো কালেদ নামটা বার তিনেক যেন জিভে তাড়িয়ে তাড়িয়ে উচ্চারণ করেছেন ঘনাদা। আর তারপর আমাদের একেবারে আক্কেল গুড়ুম করে দেওয়া সেই বাণীটি শুনিয়েছেন। ঘাড় নেড়ে বলেছেন, বেশ, যাব তাহলে। যাবেন? আমাদের ধরা গলায় উল্লাসটা একটু বোধহয় আর্তনাদের মতো শুনিয়েছে। তবু সেই রকমই একটা ভাব বজায় রেখে উল্টো প্যাঁচ কষা শুরু করতে হয়েছে তখনই। ভাবছি আগে থাকতে একটা পোস্টার ছাড়লাম না কেন। শিশির আফসোস করেছে, সারা শহরে একটা শোরগোল তুলে দিতে পারতাম। শোরগোল এমনিতে কিছু কম হবে ভাবছিস? গৌর শিশিরকে সংশোধন করেছে। মুখেই যা রটাবার ব্যবস্থা করেছি তাতে কাতারে কাতারে লোক ওখানে গিয়ে জড়ো হবে দেখিস। তাছাড়া ওখানে গিয়েই তো এক্সিবিশনের লাউডস্পিকারে সব ঘোষণা করে দেব। শিবু তার পরিকল্পনাটা জানিয়েছে। ঘোষণাটা কি হবে কিছু ভেবেছিস? জিজ্ঞাসা করেছি আমি। তার ভাবিনি। শিবু গড়গড় করে তার ঘোষণা শুনিয়েছে, আসুন আসুন, দলে দলে চাঁদমারিতে এসে পৃথিবীর শ্রেষ্ঠ নিশানাদারি দেখে জীবন সার্থক করুন। শুধু ওই নয়, বলতে হবে শিশির ঘোষণাটা আরও চটকদার করতে চেয়েছে। পৃথিবীর অকৃত্রিম ও অদ্বিতীয় বন্দুকবাজ শ্রী ঘনশ্যাম দাসকে স্বচক্ষে দেখার এমন সুযোগ আর পাবেন না। ঘোষণাটা বাতলাতে বাতলাতে ঘনাদার দিকে চেয়ে শিশির জিজ্ঞাসা করেছে, আপনার সেই ইউরোপের কীর্তিটাও বলবো নাকি ঘনাদা? ঘনাদাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি জানতে চেয়েছি, কোন কীর্তিটার কথা ভাবছিস? লেনিনগ্রাডের রিভলভারে সেই মাছি মারা, না ড্যানিউব দিয়ে হাইড্রোফয়েলে যেতে যেতে সেই? কীর্তিটা চটপট ভেবে নিতে না পেরে যে অপ্রস্তুত অবস্থাটা হতে পারত, শিবু ধমক দিয়ে তা থেকে আমায় বাঁচিয়েছে। কি আজে বাজে বকছিস? শিবুর গলাটা কড়া। ওসব বললে কে কতটুকু বুঝবে? তার চেয়ে বার্লিনের সেই রেকর্ডের কথা বলবো। সেই দাঁড়িয়ে বসে কাঁধ কি চিত হয়ে শুয়ে যেভাবে হোক বন্দুক ধরে 200-র মধ্যে 197-ই নিচে নিশানাদারি নামেনি। ওই রেকর্ডের কথাই বলবো তো? প্রশ্নটা এবার সরাসরি ঘনাদাকে। বলবে? ঘনাদার কোনো ভাবান্তর দেখা যায়নি। একটু যেন সবিনয়েই বলেছেন, কিন্তু ওসব কথা না বলাই তো ভালো। ঘনাদা বলছেন না বলাই ভালো, তার মানে বলাতেও ঘনাদার বিশেষ আপত্তি নেই।
অর্থাৎ ঘনাদা তার সায় দেওয়া নাকচ করছেন না। সত্যি আমাদের আবদার রেখে বিকেলে বন্দুকের কেরামতি দেখাতে এক্সিবিশনের মেলায় যেতে রাজি। এরপর তদানাসাংসে বিজয়ায় মার্কা মুখে রীতিমতো দিশেহারা হয়ে নেমে আসা ছাড়া আর করবার কি আছে। নামতে নামতে ভেবেছি, আমাদের চালাকি কি বুমেরাং হয়ে আমাদের ওপরেই এসে হানা দিতে যাচ্ছে। সকাল থেকে দুপুর আর দুপুর থেকে বিকেল গড়িয়ে যাওয়ার পর সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। এর আগে দুবার ঘনাদা মুখে এমনই আমাদের আবদারে সায় দিতে বাধ্য হলেও 0 আওয়ারের আগে একটা না একটা ফিকিরে আমাদের ফাঁস ফসকে বেরিয়ে গেছেন। একবার গিয়েছিলেন তক্তপোষের তলায় লুকিয়ে, সেখান থেকে একটা কাচের টুকরো বার করে, আর একবার কেঁচোর ওপর ভক্তি গদগদ হয়ে। ঘনাদা শেষ মুহূর্তে সেই রকম একটা ছুতো বার করবেন এ আশা কিন্তু বিফলই হলো। 6টার পর 6:30 বাজতে ঘনাদাকে নিয়ে এক্সিবিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ছাড়া উপায় রইল না। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। রাস্তায় বেরিয়ে পড়েও শেষ চেষ্টা করতেও বাকি রাখলাম না। ঘনাদাকে বেমালুম সরে পড়বার যত রকম সম্ভব সব সুযোগই দিলাম। ট্যাক্সির নামও না করে ইচ্ছে করেই ঘনাদাকে সসম্মানে পেছনের দিকে বসিয়ে নিজেরা ট্রামের সামনে গিয়ে বসলাম, আর সারা রাস্তায় ভুলেও একবার পেছন ফিরে তাকালাম না। এমন এক মৌকা ঘনাদা কি অবহেলা করবেন? চুপিসারে যে কোনো স্টপে নেমে গেলে তাকে রুখছে কে? নাম্বার জায়গায় কাছাকাছি এসে দুরু দুরু বুকে বেশ একটু ব্যাকুলভাবেই পিছন ফিরে তাকালাম। তাকিয়ে বুকগুলো দমে গেল। ঘনাদা জাজল্যমান চেহারায় সেখানে বসে আছেন। মুখ ঘোরাতে দেখে বেশ একটু উৎসুকভাবেই যেন বললেন, কি হে, এইখানেই নামতে হবে না? সেইখানেই নামলাম, আর তারপর থেকে ভূমিকা বদলাতে হলো। ঘনাদার নয়, আমাদেরই এখন পালাবার ফিকির খোঁজার গরজ। ট্রাম স্টপ থেকে নেমে এক্সিবিশনের গেটে যেতে যেতেই ফন্দিটা ঠিক করে নিয়ে কাজে লাগালাম। বুদ্ধির বাহার দুরি টুরি কিছু নয়, নেহাত ছেলে মানুষই ফন্দি। কোনো রকমে কায়দা করে ঘনাদাকে টিকিট কিনে ভেতরে ঢুকিয়ে দেবার পর নিজেরা গেট থেকেই হাওয়া। এরকম একটা কাঁচা চালে শেষ রক্ষা হবে না জানি, তবু আপাতত মান বাঁচিয়ে চলনসই একটা কৈফিয়ত বানাবার ফুরসত পাওয়া যাবে। কিন্তু যত ফুরসতই পাই, চলনসই একটা কৈফিয়ত খাড়া করাও কি সম্ভব? এক্সিবিশনের গেট থেকে পালিয়ে এলোপাথারি এ রাস্তায় সে রাস্তায় ঘুরে ঘুরে পরামর্শ করে কোনো কুলি পেলাম না। যে গল্পই সাজাবো সবই যে শতচ্ছিদ্র তা বুঝতে পারি, কিন্তু সারা রাত তো বাইরে কাটানো যায় না, পালিয়েও যাওয়া যায় না 72 নম্বর ছেড়ে। শেষ পর্যন্ত মরিয়া হয়েই বনমালী নস্কর লেনে গিয়ে ঢুকলাম। ঘনাদাকে কি মূর্তিতে যে দেখব তা তো বুঝতেই পারছি। কপালে যা আছে তার কাছে ফাঁসি দীপান্তরও তুচ্ছ। তবু যা হয় হোক, সাফ সাচ্চা কথাই বলে দেব। বলবো যে বলার ভাবনাগুলো নিচে থেকে দোতলায় ওঠার সিঁড়ির মুখেই জমে পাথর হয়ে গেল।